জয় গুরু। আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে আমাদের জীবন চলনার পথে গুরু হিসাবে মেনে নিয়েছি এবং আমরা মনে করছি যে আমরা বুঝি ঠিক ধর্মপথেই চলছি। আমাদের দেশে এই সামনে লোকসভা নির্বাচন। আমার জানতে ইচ্ছা করছে যে এই যে বর্তমান দিনের নির্বাচন বা বর্তমান যুগের যে রাজনীতি, এই সম্বন্ধে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কী বলা আছে এইটা। জয় গুরু। পিতার পিতা পরম পিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শের অনুচরণে উন্নতি জানিয়ে সবাইকে আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে একটা প্রশ্ন করা হয়েছে যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একজন ধর্মগুরু হিসেবে প্রতিষ্ঠিত এবং আমরা যারা তার মতাদর্শে বিশ্বাসী হয়ে দীক্ষা গ্রহণ করেছি, আমাদেরও রাজনীতির একটা অংশ হতে হয়, যেমন সাধারণ নির্বাচনে ভোট দিতে হয়। তাহলে সেই রাজনীতির সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন, এই তো প্রশ্নটা। ঠাকুর অনুকূলচন্দ্র রাজনীতি সম্পর্কে প্রথম বলছেন, রাজনীতি মানে পূর্তনীতি বা পূর্যনীতি। পূর্তনীতি মানে বর্তমান ইষ্টের আর এক নাম হচ্ছে, ইষ্ট শব্দের একটা সমার্থক শব্দ হচ্ছে পূর্ত। মঙ্গল করার জন্য যে নীতি প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে রাজনীতি। একটা ছোট্ট বাণী দিয়ে বলছেন, রাজনীতি বলে তাই পূরণ পোষণ প্রীতিচর্যায় সংহতি আনে যায়। That which protects, fulfills and nurture is politics, ইংরেজিতে বলছেন। এখন প্রশ্ন দাঁড়িয়েছে, তাহলে যে রাজনীতি মানুষের অভাবের পূরণ করবে, স্বভাবের স্ফুরণ করবে এবং মানুষকে সংহত করবে, সেই নীতি নাম হচ্ছে রাজনীতি। কিন্তু বাস্তবে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। রাজনীতিতে যে হিংসা দেখছি, যে পারস্পরিক মতভেদ থাকতেই পারে, সেই মতভেদকে কেন্দ্র করে দলীয় রাজনীতির যে পারস্পরিক হিংসা, সেটা আমাদের সভ্যতার একটা লজ্জা। এটা আমরা মেনে নিতে পারি না, অন্তত মানুষ হিসেবে তো মেনে নেওয়াই যায় না। এইখানটায় দাঁড়িয়ে ঠাকুর অনুকূলচন্দ্রের বক্তব্য হচ্ছে ভারতবর্ষের আর্য কৃষ্টির বক্তব্য। তাহলে রাজনীতির উদ্ভব কিভাবে হলো সেটা আমাদের জানতে হবে। সভ্যতার বিস্তারের সাথে সাথে আমাদের এই যে ভারতীয় সভ্যতার নাম হচ্ছে আর্য সভ্যতা। আর্য সভ্যতা বিস্তারের সাথে সাথে একটা নীতি প্রণয়ন করা হয়েছিল, যাকে বলা হয় সংবিধান। যেমন বর্তমান দেশ পরিচালনা করতে গেলে সংবিধানের আশ্রয় গ্রহণ করতে হয় এবং সংবিধান মেনে সবাই চলার চেষ্টা করেন। তা ভারতবর্ষের যে মূল সংবিধান ছিল ঋষিদের তৈরি করা,
সে সংবিধানের নাম ছিল ব্রহ্মসূত্র। সে ব্রহ্মসূত্র ছিল, তার মধ্যে একটা মানুষ জন্মগ্রহণ করা থেকে দেহত্যাগ পর্যন্ত কোন কোন নীতি পালন করবে, সমাজ কিভাবে গঠন হবে, রাষ্ট্র কিভাবে গঠন হবে, সেই নীতিগুলো ওর মধ্যে লিপিবদ্ধ ছিল। সেটা বৃহৎ আকারে ছিল। সেই ব্রহ্মসূত্র থেকে পৃথক করে পরবর্তীকালে দেবগুরু বৃহস্পতি বারস্পতেয় সূত্র তৈরি করেন। বারস্পতেয় সূত্রকে আরও একটু সংক্ষিপ্তকরণ করে আচার্য কৌটিল্য বর্তমান ভারতবর্ষের যে সংবিধান, সে সংবিধান যদিও বিদেশি আদলে তৈরি, কিন্তু আমাদের নিজস্ব সংবিধান যেটা, সেটা হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র। তাহলে কৌটিল্যের অর্থশাস্ত্র কোত্থেকে এলো? ব্রহ্মসূত্র থেকে এলো। সেটা কে দেবগুরু বৃহস্পতি বৃহৎ আকারে করেছিল, সেটাকে সংক্ষিপ্ত আকারে করেছিলেন চাণক্য বা কৌটিল্য। সে কৌটিল্যের অর্থশাস্ত্র, তার মধ্যে রাজনীতির কথা দেওয়া আছে, বার্তাটা দেওয়া আছে। সেখানে বলা হয়েছে সুখস্য মূলম ধর্ম। জিনিসটা বুঝতে হবে কিন্তু। সুখস্য মূল ধর্ম, ধর্মস্য মূলম অর্থ, অর্থস্য মূলম রাষ্ট্রম, রাষ্ট্রস্য মূলম ইন্দ্রিয় বিজয়ম, ইন্দ্রিয় বিজয়স্য মূলম জ্ঞান বিদ্ধ সেবয়া, জ্ঞান বিদ্ধ সেবয়া বিজ্ঞানম। তাহলে কি বললেন? রাজনীতির কথা এর মধ্যে দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে? মানুষ কেন সবাই সুখে বাঁচতে চায়, তাহলে তাই বললেন যে এখানে মানুষের কথাই বলা হয়েছে। সুখে বাস করার জন্য ধর্ম পালন করতে হবে, মানে সুখী হতে গেলে ধর্ম পথে চলতে হবে। ধর্ম পথে চলতে গেলে ধর্মপথে পরিচালনা করে ধর্মস্য অর্থ, ধর্মস্য মূলম অর্থ। অর্থ মানে কিন্তু এখানে টাকা পয়সা নয়। জাগতিক এবং আধ্যাত্মিক শিক্ষা বিদ্যা যাতে লাভ হয়, সেই লাভের ব্যবস্থা ছিল বর্ণাশ্রম এবং চতুরাশ্রমের মধ্যে। সেটাকে বলা হয়েছে পুরুষার্থের চতুর্বর্গ। পুরুষার্থের চতুর্বর্গ, সেটাকে বলা হয়েছে অর্থম। অর্থস্য মূলম রাষ্ট্রম। এই যে পুরুষার্থের চতুর্বর্গ, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, যেটা হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম, গার্হস্থ্য আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম, চতুর্বর্ণকে কেন্দ্র করে এই যে আশ্রম ধর্ম ছিল, সেই তাকে সেই অর্থকে পরিচালনা করবে কে? রাষ্ট্র। এই বর্ণাশ্রম চতুরাশ্রম পালন করবে যে মানুষেরা, সে পালন করাবে কারা? যারা করাবেন তারাই হচ্ছেন রাষ্ট্র নির্মাণ করবেন, রাষ্ট্র করবেন। তাহলে সেই রাষ্ট্রের যে নীতি, সেটা হচ্ছে রাজনীতি। সে রাষ্ট্র নির্মাণ কিভাবে হবে? রাষ্ট্রস্য মূলম ইন্দ্রিয় বিজয়ম। যে মানুষেরা ইন্দ্রিয়ের উপর বিজয় প্রাপ্ত আছে, ইন্দ্রিয় বিজয়ী যে মানুষেরা, সেই মানুষদের নির্বাচন করে, সেই মানুষদের নির্বাচন করে রাষ্ট্র গঠন করতে হবে। তাহলে ইন্দ্রিয় বিজয়ের লাভ হবে কিভাবে? ইন্দ্রিয়ের উপর বিজয়প্রাপ্ত হতে গেলে সেটা কিভাবে হবে? সেটা সুন্দরভাবে বলল, ইন্দ্রিয় বিজয়স্য মূলম জ্ঞান ও বিদ্ধ সেবয়া। ইন্দ্রিয়ের উপরে বিজয় প্রাপ্ত হতে হলে, তাহলে ইন্দ্রিয়টা কি? লোভ, যেটা ক্ষতিকারক, আমরা রাষ্ট্রে দেখতে পাচ্ছি এখন। সেই লোভই মূল একটা সমস্যা দাঁড়িয়েছে। মূল হচ্ছে লোভ। তার জন্য কিন্তু মানুষ বিপথে চলছে। অর্থাৎ রাষ্ট্রের যারা অনেক জনপ্রতিনিধি আছে, যারা দেখছে আর কি,
সেই লোভ, কাম, ক্রোধ, মদ, মোহ, মাৎসর্য এগুলোর উপরে বিজয়প্রাপ্ত তিনি রাষ্ট্র নির্মাণে নির্বাচক হতে পারবেন। তাদের দ্বারা রাষ্ট্র গঠিত হবে। তাহলে কে করছেন এটা? ইন্দ্রিয় বিজয়প্রাপ্ত হবার জন্য কি করতে হবে? জ্ঞান ও বিদ্ধ সেবায়া, মানে গুরুকরণ করতে হবে। জ্ঞানবিদ্ধ হচ্ছেন গুরু, সদ্গুরু। তার সেবা করে, সেবা কীরকম? পরিপাত এলো, তাকে প্রণাম করে, পরিপ্রশ্ন জিজ্ঞাসা করে, সেবায়া, তার দ্বারা জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানবিদ্ধ সেবয়া বিজ্ঞানম, জ্ঞানবিদ্ধ সেবা করে, সেবা করার ফলে বিশেষ জ্ঞান লাভ হবে। আর বিশেষ জ্ঞান যখন লাভ হবে তখন সেই মানুষগুলো সত্যের পথে চলবেন। যেটা আমাদের আর্যকৃষ্টিতে ছিল, সত্যং ভূত হিত প্রক্তম। সত্য মানে তাই সর্বভূত, মানে গাছপালা থেকে, পশু পাখি থেকে, সর্বভূতের হিত সাধন যে কর্মের মাধ্যমে হয়, যে কথার মাধ্যমে, তাই হচ্ছে সত্য। তাহলে আমাদের লাভ হলো কি? মানে লাভ কোথায় আমরা পৌঁছলাম? যে রাজনীতি করতে হবে তাই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, রাষ্ট্র নির্মাণ করতে হবে। এইবার একটু আমরা বর্তমান রাষ্ট্রের কাছে একটু যাব। আপনারা সবাই জানেন, আমরা কোনো সরকারি কাজে যদি যাই, সরকারের একটা সিলমোহর আছে রাষ্ট্রের। সেই সিলমোহরের মধ্যে অশোক স্তম্ভ দেওয়া আছে। তাহলে হচ্ছে ওটা আমাদের রাষ্ট্রের প্রতীক। সে অশোক স্তম্ভের মধ্যে লেখা আছে সত্যমেব জয়তে। আমরা দৈনন্দিন কাজকর্মে জীবন ধারণের জন্য অর্থ, অর্থাৎ টাকা পয়সা নিয়ে আমাদের চলাফেরা করতে হয়, সবসময় সেটাকে বিনিময়ের জন্য ব্যবহার করতে হয়। তা আমরা যদি লক্ষ্য করি, তার ভিতরে কিন্তু এই কথাটা আছে সত্যমেব জয়তে। তাহলে এটাকে গ্রহণ করা হয়েছিল। আমাদের এই গণপ্রজাতন্ত্রী ভারতবর্ষ যখন বিভক্ত হয়, সাধারণতন্ত্র দিবস যেদিন উদযাপিত করা হয় প্রথম, তখন এই মন্ত্রটাকে রাষ্ট্রের মন্ত্র করা হয়েছিল। তাহলে রাষ্ট্র সত্যের পথে চলবে। কিন্তু খুব দুঃখ লাগে, মানে কেউ আমাকে সবাই ক্ষমা করবেন, যে এই সত্যমেব জয়তের প্রতীক, একটা প্রতীক চিহ্ন বা সিলমোহর, সে সিলমোহরটা দিলে আমার সব কিছু পাস হয়ে যায়, সরকারি নথিপত্র কাজকর্মের প্রয়োজনে হয়তো। কিন্তু যারা সিলমোহরটা ব্যবহার করছেন, তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন তারা সত্যের পথে চলছেন? তাহলে যারা সত্যের পথে চলছেন না, তাদের এই সিলমোহর ধরার অধিকার নেই। তাহলে রাষ্ট্রের যদি এই দুর্নীতির যে অবক্ষয়, তার থেকে যদি পরিত্রাণ পেতে হয়, তাহলে প্রথম মানুষগুলোকে ওই যে সত্যমেব জয়তে, সেই সত্যমেব জয়তের পথে যদি সেই লক্ষ্যে স্থির না থাকে, তার গন্তব্যে যদি স্থির না থাকে, তাহলে কিন্তু তারা এই নির্বাচন বলুন, যাই বলুন, সবটাই কিন্তু একটা বিফল হয়ে যাবে। আচ্ছা, এটা নির্বাচন যদি আমরা ধরি, সত্য পথে চলার জন্য রাষ্ট্রের প্রজাতন্ত্রকে রক্ষা করার জন্য, আমরা প্রজাতন্ত্র, তো এটা প্রজাতন্ত্র। তাহলে প্রজাতন্ত্র মানে জনগণের দ্বারা জনগণের শাসন, তাই তো? কারণ তাই প্রজাতন্ত্র। তাহলে কারা করে প্রজা? প্রজা শব্দের অর্থ কী? প্রজা শব্দের অর্থ প্রকৃষ্ট জাতক, বুঝতে হবে কিন্তু। তাহলে যে প্রকৃষ্ট জাতক যে হবে, সে মানে ভালো হবে, সে অন্যায় অবিচার করবে না, সত্যপথে চলে স্বাভাবিকভাবে। এটা আমরা তো আশা করব, একটা ভালো মানুষ, প্রকৃষ্ট মানে ভালো। তাহলে প্রকৃষ্ট জাতক তন্ত্র মানে সিস্টেম, যে নিয়ম নীতি পালন করে প্রজা নির্মাণ করা যায় সঠিকভাবে, তার নাম প্রজাতন্ত্র। এ বিষয়ে বর্তমান পুরুষোত্তম সেই কথাই বলেছেন। তাহলে সেই প্রজাতন্ত্র যদি আমরা কিন্তু অনেক দূরে সরে এসেছি, একটা মানুষকে সঠিকভাবে যদি নির্মাণ করতে না পারি, রাষ্ট্র যদি আমরা রাষ্ট্র চাই,
রাষ্ট্রের ভালো থাকুক আমরা চাই, রাষ্ট্র ভারত রাষ্ট্র সকলের মাথা উঁচু করে সকলের উপরে অন্তত আত্ম অভিমান নিয়ে দাঁড়াক, সকলের সেরা হোক, জগৎসভায় শ্রেষ্ঠ আসন গ্রহণ করুক আমরা চাই। কিন্তু আমরা চাইব আমাদের একককে, রাষ্ট্রের একক তো মানুষ, জনগণ, প্রজা। সেই প্রজা যদি সঠিকভাবে বিনির্মাণ করা না যায়, মানুষ যদি তৈরি না হয়, তাহলে রাষ্ট্র বিপর্যস্ত হয়ে পড়বে। যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ভোটের নামে, ভোট তো একটা সরলীকরণ প্রক্রিয়া, সাধারণ প্রক্রিয়া। এখানে তো মারামারির ব্যাপার নেই, কিছু নেই। একটা মানুষ যাবে, ইভিএম মেশিনের সুইচ টিপবে, চলে আসবে তার পরিচয়পত্র দেখে। তাহলে প্রতিটি মানুষ যদি সত্যমেব জয়তের পথে চলতে অভ্যস্ত হতো, রাষ্ট্র যদি সেভাবে পরিচালনা করত, তাহলে মানুষ এই ভোটের নামে এত প্যারামিলিটারি, এত ফোর্স, এত পুলিশের প্রয়োজন থাকে কি? মানুষ যদি সৎ পথে চলে, প্রয়োজন নেই। তাহলে মানুষকে অসৎ পথে পরিচালিত কেন হচ্ছে, এই জায়গাটা আমাদের প্রশ্ন। মানুষ যদি অন্তর থেকে সৎ হয় যে আমি অন্যায় করব না, অবিচার করব না, আমি অন্যায় করব না, অবিচার করব না, আমি সঠিক পথে, সত্যের পথে চলবো, সত্যমেব জয়তে আমার রাষ্ট্রের মন্ত্র, আমি এই রাষ্ট্রের নাগরিক, আমি নাগরিক অধিকার বলে এই রাষ্ট্রের সব কিছু সুবিধা গ্রহণ করি, তাহলে সেই আমার নাগরিক কর্তব্য পালন করব, যে ভোটের মাধ্যমে সেই কর্তব্য পালন করব, সেখানে কোনো অসতের আশ্রয় নেব না। এই ব্যক্তি নির্মাণ না হলে এক একটা ভোটারের পিছনে কিন্তু মিলিটারি দিয়েও কিন্তু মানুষকে সৎ পথে আনা যাবে না। এর জন্য কী লাগে? তাহলে সেই জন্য হয় কি, রাষ্ট্র যদি, এর আগে যে প্রজাতন্ত্রের কথা বলতে গিয়ে বললাম জ্ঞানবিদ্ধ সেবায়া, তাহলে রাষ্ট্র জ্ঞানবিদ্ধ সেবায়া এই ফর্মুলাটাকে গ্রহণ করেনি, অর্থাৎ প্রকৃত জ্ঞানবিদ্ধকে সেবা গুরুকরণ সঠিকভাবে করেনি। কেউ যদি গুরুকরণ করতেন, যারা গুরুকরণ করেছেন, আপনারা যারা করেছি, তারা কি করব? তারা কিন্তু কোনো অসতের আশ্রয় নেব না। কারণ আমি এমন একটা কি সুন্দর একটা আমাদের একটা উত্তরদায়িত্ব রয়ে গেছে, একটা জবাবদিহি করতে হচ্ছে যে আমি যদি অন্যায় করি, আমার গুরু তার মনে ব্যথা লাগবে, গুরুর মনে ব্যথা লাগবে। আমি 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 তার শিষ্য হয়ে, রাষ্ট্রের নাগরিক হয়ে আমি তো এটা করতে পারবো না। তাহলে এই বোধটা তাহলে রাষ্ট্র গজাবে। তাহলে একটা মানুষের যে পরিচয়, মানুষের পরিচয় হচ্ছে সে পিতা মাতার সুসন্তান, সন্তানের কাছে সুপিতা, স্বামীর কাছে সুস্ত্রী, স্ত্রীর কাছে সুস্বামী, সমাজের সকলের বন্ধু সুবন্ধু, রাষ্ট্রের সুনাগরিক, একটা মানুষের পরিচয়। তাহলে আমাদের নগর সভ্যতার এত বিস্তার হচ্ছে, মহানগর সৃষ্টি হচ্ছে, তাহলে মহান নাগরিক যদি সৃষ্টি না হয়, একটা প্রকৃত পক্ষে পিতামাতার সুসন্তান যদি না জন্মায়, তাহলে তো এই যে অবক্ষয় চলছে, মিলিটারি দিয়ে ভোট করাতে হবে, রক্ত ঝরবে, হিংসা হবে, গুলি চলবে, বোমা ফাটবে, প্রাণ চলে যাবে, এটা তো আমাদের কাম্য নয়। তাহলে এমন ভোট, এমন নির্বাচন যারা সিদ্ধান্ত নিয়েছেন, এরকম গণতন্ত্র তো আমাদের কাম্য নয়। তাহলে এটা চিন্তা করতে হবে, ভালো করে চিন্তা করতে হবে। আর চিন্তা করার জন্য ঠাকুর অনুকূল চন্দ্রের বর্তমান পুরুষোত্তম, তিনি যে আদর্শ স্থাপন করেছেন, সেই আদর্শ ছাড়া ব্যক্তি নির্মাণ হবে না। আর ব্যক্তি নির্মাণ যদি হয়, তখন প্রতিটি মানুষ ভাবতে শিখবে। ঠাকুর দায়িত্ব দিয়ে দিয়েছেন, ঠাকুর অনুকূলচন্দ্র তার শিষ্যদের দায়িত্ব দিয়েছেন, তুমি তোমার নিজ পরিবারের, দশের ও দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। এই যে ব্যক্তি নির্মাণ, আর এটা প্রতিটি মানুষ যদি এই আদর্শ অনুযায়ী চলে, তাহলে আমি অসৎ হব না। অসৎ হয়ে লাভটা কী আছে? কোনো লাভ নেই। আজকে আমরা যারা দেখতে পাচ্ছি, তথাকথিত জনপ্রতিনিধি যারা ছিলেন, যারা মন্ত্রিত্ব সামলেছেন, মন্ত্রিত্বের অধিকার পেয়েছেন, তারা অসৎ কর্মের জন্য এখন তারা যদি জেলখানায় থাকে, আমাদের তো লজ্জা, সভ্যতার লজ্জা।
কি হয়েছে? সে অনেক অসৎ উপায়ের টাকা পয়সা রোজগার করতে গিয়ে সে সতের অকল্যাণ করেছে, সত্যমেব জয়তের অপমান করেছে, সত্যমেব জয়তের অপমান করেছে, তার ফল ভুগতে হচ্ছে। আমরা এটা তো চাই না। তাহলে রাষ্ট্রের যারা এখনও কর্ণধার আছেন, শুধু তারা নয়, নির্বাচন কমিশনকেও আমি একটা বার্তা দিতে চাইছি। নির্বাচন কমিশন নির্বাচনের নামে অযথা অনেক অর্থ অপব্যবহার করে। যেমন উপনির্বাচনের নামে যে অর্থ অপব্যবহার প্রয়োজন নেই। আজকে যদি একটা ক্যান্ডিডেট, যেমন আমি একটা উদাহরণ দিয়েছি, কালীঘাটের একটা বিধানসভা কেন্দ্র, সেখানকার বর্তমান যিনি এমএলএ আছেন, সে এমএলএর পূর্বে আরেকজন এমএলএ ছিল, তিনি কি করলেন, সেখান থেকে রিজাইন করলেন। রিজাইন করে সেখানে আবার পুনর্নির্বাচন করানো হলো। কেন রিজাইন করালেন? অসুস্থ হতে পারে, তার জন্য রিজাইন করতে পারে। তাকে আর একটা খড়দহ বিধানসভায় তাকে দাঁড় করে উপনির্বাচনে দাঁড় করানো হলো। খড়দহ বিধানসভাতে একজন ক্যান্ডিডেট মারা গিয়েছিল, তার পরিবর্তে উপনির্বাচন দরকার ছিল। তাহলে সেখানে একটা উপনির্বাচন করালেই হতো। তাহলে কালীঘাটের উপনির্বাচনটা করাবার জন্য এত অর্থ কেন ব্যয় করা হলো? ওখানে তো দরকার ছিল না। একটা সে ওই ক্যান্ডিডেটকে আবার আনা হলো খড়দাতে, ওখানে একটা উপনির্বাচন চাপিয়ে দেওয়া হলো। এই যে জনগণের টাকা এইভাবে যে অপব্যবহার করা হয়, সেটা তো কোনোদিন একটা সার্থক গণতন্ত্র প্রজাতন্ত্র হতে পারে না। এই জিনিসগুলো ভাবতে হবে নির্বাচন কমিশনকে। আজকে যে আমাদের এই দেশের বেশিরভাগ মানুষ এখনও খুব ভালো, এখনও বেশিরভাগ সাধারণ খেটে খাওয়া মানুষরা কিন্তু সৎ, তারা অসৎ বোঝে না। সন্দেশখালি যার একটা উদাহরণ দৃষ্টান্ত দিলাম, তারা এমন মায়েরা এত সুন্দরভাবে চিৎকার করে কথাগুলো বলছেন, তারা প্রাণের ভয় এখন পাচ্ছে না, সম্মানের ভয় পাচ্ছে, তারা মানুষের মতো বাঁচতে চাইছে, তারা একটা আদর্শ আঁকড়ে ধরতে চাইছে। তাই সেই জন্য আদর্শ যদি না থাকে, তাহলে দেশ শব্দের অর্থ হচ্ছে দ্বিজ ধাতু থেকে। দেশকে রক্ষা করতে গেলে লাগে একটা আদর্শ, আর সেই আদর্শ যদি না পাই, তাহলে দেশ রক্ষা পায় না। তার জন্য বর্তমান দেশকে যদি সঠিক পথে পরিচালিত করতে হয়, গণপ্রজাতন্ত্রী ভারতবর্ষের প্রজাতন্ত্রকে সঠিক পথে পরিচালিত করতে গেলে বর্তমান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই সভ্যতাটাকে সঠিক রাখার জন্য, শুধু ভারতবর্ষ নয়, পরম রাষ্ট্রিক সমবায় করার জন্য তিনি একটা এত সুন্দরভাবে বেঁধে দিলেন। ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, রাষ্ট্র ধারণে যজন যাজনেষ্ট ভীতি সস্ত নিপবর্তকম, অর্থাৎ ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, গৃহজীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন শুধু নয়, পরম রাষ্ট্রিক সমবায় গঠন করার জন্য তার বিধি যজন যাজন ইষ্টভীতি সস্তৈরি প্রবর্তক। আর এটা করার জন্য বিধান বিনায়ক একটা গ্রন্থ দিলেন, রাষ্ট্র যাতে সঠিকভাবে পরিচালিত হয়। এই হিংসা থেকে, বর্তমান যে উপর্যুপরি হিংসা নিয়ে আমরা চিন্তিত, হিংসার একমাত্র কারণ ইষ্ট না ধরা। আর ঠাকুর সুন্দরভাবে বললেন, হিংসা নিয়ে অনেক প্রতিরোধ করার চেষ্টা হচ্ছে, মিলিটারি হচ্ছে, পুলিশ আছে, সব কিছু আছে, কিন্তু সমস্যার সমাধান কিন্তু হচ্ছে না। আর এই সমাধান একমাত্র পুরুষোত্তম দিলেন। হিংসার কারণ বললেন অহংকার, মানে যার গুরু থাকে না তিনি অহংকারী হন। অহংকার আসক্তি আনে স্বার্থ বুদ্ধি, স্বার্থ বুদ্ধি আনে কাম, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে আছে হিংসা। আর এর বিপরীতে বললেন, তাহলে হিংসা আছে, রেমিডি দরকার। হিংসাকে প্রতিরোধ করা যেতে পারে তার ব্যবস্থা দরকার। তিনি লাঠির কথা বললেন না, তিনি কোনো রকমের মানে বিপরীত হিংসার কথা বললেন না, তিনি যেটা বললেন ভক্তির কথা। ঈশ্বরে ভক্তি, পরম পুরুষে ভক্তি, সেই ভক্তি সৎপথে ভক্তি, সতেই নিরবিচ্ছিন্ন সংযুক্ত থাকার চেষ্টার নাম ভক্তি। আর সেই ভক্তি যখন আসে, তখন আসে জ্ঞান, প্রকৃত জ্ঞান। তার আগে জ্ঞান হয় না। আর যখন জ্ঞান হয়, তখন সর্বভূতে আত্মবোধ হয়, সবাইকে নিজের মনে হয়। আর সর্বভূতে আত্মবোধ থেকে আসে অহিংসা, আর অহিংসা হতে আসে প্রেম। তাই যারা জীবন পিয়াসী মানুষ আছেন,
সবার কাছে অনুরোধ, জীবন একটাই, সার্থকভাবে রাজনীতি যদি বুঝতে হয় তাহলে কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের যে জীবন আদর্শ গ্রহণ করতে হবে। তাহলে ওই ধর্মের মধ্যে রাজনীতি যে নিহিত, রাজনীতি বা ধর্ম আর রাজনীতির সঙ্গে আলাদা কিছু নেই, এটা বুঝতে হবে। কেন বুঝতে হবে? আজকে লক্ষ্য করবেন, ভারতবর্ষের মন্ত্র বলেছি, সত্যমেব জয়তে, ধর্ম থেকে উদ্বুদ্ধ। আজকে যদি কোর্টকে আমরা ধর্মস্থান বলি, একটা জাজকে বলি ধর্মাবতার বলি, তাহলে এটা আছে। আর ভারতবর্ষের যদি রাজনীতি দেখি, এই যে ভারতবর্ষ স্বাধীনতা প্রাপ্ত যে ভারতবর্ষ, তার আগে যারা স্বাধীনতার আন্দোলন করেছিলেন তারা কিন্তু ওই শ্রীমদ্ ভাগবত গীতার যে প্রেরণা, সেই প্রেরণা পেয়ে কিন্তু হাসি মুখে প্রাণ বিসর্জন দিয়েছিল। আর শ্রীমদ্ ভাগবত গীতাকে যদি আমরা মানি, ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, তাহলে সেই শ্রীমদ্ ভাগবত গীতার কিন্তু উদ্ভব হয়েছিল রাজনীতিকে কেন্দ্র করে, অর্থাৎ সঠিক পথে রাজনীতি পরিচালনা কিভাবে করবে সেই শিক্ষা দিয়েছিলেন শ্রীকৃষ্ণ, যে জ্ঞানের মাধ্যমে, সেই জ্ঞান যদি গীতা যদি ধর্মগ্রন্থ হয়, আর সেই ধর্মগ্রন্থের উদ্ভব হলো কেন? সঠিক রাজনীতি কী হবে সেই দিশা বা সেই পথ দেখাবার জন্য। তাই এই নিয়ে আপনাদের সবাইকে অনুরোধ করব, ধর্ম এবং রাজনীতি কোনো পৃথক নয়, ধর্ম ধারণ করে। আর সেই রাজনীতির কর্ম হচ্ছে মানুষ সবাই যাতে স্ব ধর্ম পালন করে। আর ভারতবর্ষে ছিল এই কথা। এই বলে আপনাদের সবাইকে আবার শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাচ্ছি। আবার সুযোগ হলে আবার নতুন নতুন বিষয় নিয়ে কিছু বলার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সবাই আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম গ্রহণ করবেন।